আসসালামু আলাইকুম। জেট মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি আমাদের থার্ড ইয়ারের মেকানিক্স যে বইটি আছে এই বইটির চ্যাপ্টার 1। তো চ্যাপ্টার 1 এর আগে আমরা বেসিক ক্লাস নিয়েছি, সাথে একটা থিওরি সলভ করেছি এবং থিওরির সাথে আমরা আরেকটা ম্যাথ সলভ করেছিলাম। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়েছি। তো আমাদের আগের ক্লাস দুইটা যারা দেখেন নাই অবশ্যই তারা আগের ক্লাসগুলো দেখবেন, কারণ আমরা আগের ক্লাসে এই ম্যাথ রিলেটেড যে থিওরিটা করাইছি সেই থিওরিটা করলে এই ধরনের অনেকগুলো ম্যাথ নিজেই পারা যায়। হ্যাঁ, তো তারপরও আমরা যে কোনো ধরনের প্রশ্ন নেই না কেন, সেই প্রশ্নটা করার জন্য যা যা লাগবে বা যে বেসিক বিষয়গুলো জানা দরকার সেগুলো আমরা এই প্রশ্নের যখন সমাধান করব তখনই আমরা সেগুলো বলে দেব। তো যে প্রশ্নটা আমরা এখানে নিয়েছি এই প্রশ্নটা এখানে আমি নাম্বার দেইনি, নাম্বারটা তোমাদের বই তিতাস বা তুহিন পাবলিকেশন যারা বই ফলো করো তাদের জন্য এটা হচ্ছে চ্যাপ্টার 1 এর শুরুতেই যে 1 নাম্বার উদাহরণ, সেই 1 নাম্বার উদাহরণটা এটা। এবং সায়েন্স ভিউ যারা পাবলিকেশন ফলো করো, এই সায়েন্স ভিউ পাবলিকেশন হচ্ছে এটা 5 নাম্বার ম্যাথে দেখবে যে এই ম্যাথটা আছে। ওকে, তো ম্যাথটাতে কি বলছে সেটা আমরা একটু দেখি। এখন আমরা যখন ক্লাসটা রেকর্ড করতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই ম্যাথটা 2020 সাল পর্যন্ত আসছে। তো যেহেতু ইম্পর্টেন্ট ম্যাথ, সেহেতু আগামী যতদিন ন্যাশনাল আছে ততদিন এই ম্যাথটা আসবে। ওকে, তো দেখো প্রশ্নতে বলছে যে এম ভরের একটি বস্তু এম মিউ ইন্টু এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এক্স কিউব বলে কেন্দ্রের দিকে ক্রিয়াশীল। অর্থাৎ এম ভরের একটা বস্তু যদি আমরা কল্পনা করি বা একটা কণা কল্পনা করি, হ্যাঁ, এম ভরের একটা বস্তু কণা যদি কল্পনা করি, সেই কণাটা একটা অবস্থানে আছে, সেই অবস্থান থেকে কেন্দ্র আর একটা জায়গা, সেই কেন্দ্রের দিকে আসতে চাচ্ছে, হ্যাঁ, বা ক্রিয়াশীল আছে, কেন্দ্র তাকে টানতেছে ওই বস্তুটাকে। বস্তুটি কেন্দ্র হতে এ দূরত্বে স্থির অবস্থায় ছিল। অর্থাৎ যে বস্তুটার কথা বলা হচ্ছে এই বস্তুর আমরা একটুবার চিত্র আছে, চিত্রের মাধ্যমে দেখব। বস্তুটা যেখানে কেন্দ্র, অর্থাৎ বস্তুটা যেদিকে আসবে সেই কেন্দ্র থেকে এ পরিমাণ দূরত্বে স্থির অবস্থায় ছিল, সে চুপচাপ বসেছিল আর কি। এখন আমাদেরকে দেখাইতে বলছে, অর্থাৎ মেইন প্রশ্ন এই জায়গা, আর এই প্রশ্ন সমাধানের জন্য এটা হচ্ছে কি আমাদের তথ্য বা ইনফরমেশন অথবা ক্লু। তো এখানে বলা হয়েছে যে দেখাও যে কেন্দ্রে পৌঁছাইতে এর সময় পাই ডিভাইডেড বাই 4 রুট ওভার মিউ সময় লাগবে। অর্থাৎ আমাদের এখানে সময়টা বের করতে বলছে। তো এখানে যদি এই মানটা না দিয়ে যদি বলতো যে দেখাও যায় কেন্দ্রে পৌঁছাইতে এর সময় কত লাগবে, বা কেন্দ্রে পৌঁছানোর সময় কত, এরকম করে বললেও আমাদের এই মানটা আসতো। আর এখানে এই মানটা দিয়ে বলা হয়েছে যে তুমি যে টাইমটা বের করবা সেই টাইমটার মানটা যেন এটা আসে। তো আমরা টাইম বের করব, টাইম বের করে যদি দেখি যে এই মানটা আসে তাহলে আমাদের প্রশ্নটার উত্তরটা ঠিক আছে, আর যদি না আসে তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তরটা কি ভুল গেছে কোথাও, এটা বুঝতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। শুরু করার আগে আমরা একটা হচ্ছে এটার চিত্রটা দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। আসলে প্রশ্নে যেটা ছিল যে একটা বস্তু কণার কথা বলা হয়, সে বস্তুটা কোথায় আছে ভাইয়া? এই যে এ একটা বিন্দু আমরা কল্পনা করছি, এই জায়গাতে হচ্ছে এই বস্তুটা আছে। কি কোন বস্তু? এম ভরের। এই এম এর মান কত সেটা আমরা কি জানি না। ওকে, তাহলে এম ভরের একটা বস্তু এই জায়গাতে সে স্থির অবস্থায় বসেছিল, বলছে যে স্থির অবস্থায় বসে আছে। এবং কেন্দ্র একটা দেখো যে এই যে ও একটা কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রের কাজ কি? কেন্দ্রের কাজ হচ্ছে নিজের দিকে আকর্ষণ করা। এই কেন্দ্র কি করে? সে তার দিকে আকর্ষণ করতেছে। এই প্রশ্ন অনুযায়ী বলছে যে এই বস্তুটাকে কেন্দ্র তার দিকে আকর্ষণ করতেছে। এবং এই কেন্দ্র আর এই বস্তু, এই দুইটার মাঝের দূরত্বটা কত ভাইয়া বলো? প্রশ্নে বলে দিছে যে এই দুইটার মাঝের দূরত্ব হচ্ছে তোমার এ, আর দূরত্বকে আমরা ধরবো এক্স, মানে এক্স ইকুয়াল এ দূরত্ব। কার কার মাঝে? বস্তু আর কেন্দ্রের মাঝে হচ্ছে দূরত্ব হচ্ছে কি এ। এখন আমরা এর আগে যে থিওরি করছিলাম সেই থিওরিটা কি দেখছি যে এই বস্তুটা কি করে, এখানে স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় থাকার পর এই কেন্দ্র যেহেতু তাকে একটা নির্দিষ্ট ফোর্সে আকর্ষণ করতেছে, হ্যাঁ, একটা নির্দিষ্ট ফোর্সে কি আকর্ষণ করতেছে, তার মানে এই বস্তুটা এখানে আর স্থির অবস্থায় থাকবে না। প্রথমে ছিল, আর তো প্রথমে ছিল, এখন যখন আকর্ষণ করতেছে তখন বস্তুটা কি চলা শুরু করবে। তো যদি চলা শুরু করে তখন একটা সময় আসে, মনে করো যে এখানে আসছে, এই যে জায়গায় আসছে সেই জায়গাটাকে বলতেছি আমরা পি বিন্দু। কি বিন্দু বলতো? পি বিন্দু। তার মানে আমরা বুঝতেছি যে বিন্দুটা স্থির অবস্থায় এখানে ছিল, এখান থেকে পি বিন্দুতে সে আসলো। এই আসার পরে দেখো এই ও এবং পি এই জায়গাটার দূরত্ব কত? আমরা ধরে নিলাম এই জায়গাটার দূরত্ব হচ্ছে এক্স ইকুয়াল এক্স। এটা একটু মনে রাখতে হবে আর কি আমাদের। এটার একটা লজিক আছে, আমরা আগের যে থিওরি করছি সেই থিওরিটাতে দেখছি যে এটা কেন নিতে হয়। ঠিক আছে, তারপরও আমি একটু শুধু এখন তোমাকে বলে দিলাম যে সব সময় দূরত্বটা আমার বস্তু এবং কেন্দ্র এই দুইটার মাঝে আমরা হচ্ছে তুলনা করব। যেমন বস্তু যখন এখানে ছিল তখন এই কেন্দ্র থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে এ, আর বস্তু যখন পি তে আছে তখন পি আর ও এই জায়গার দূরত্ব হচ্ছে কি এক্স ইকুয়াল এক্স। আমরা এটা ধরে নিলাম। এটা কি ধরলাম যে এক্স কে আমরা দূরত্ব দ্বারা প্রকাশ করব, আর এক্স এর ভ্যালু আমরা এই জায়গাটার এক্স এর ভ্যালু আমরা ধরে নিলাম এক্স। ঠিক আছে, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের কি চিত্র। তো চিত্র যেহেতু দিলাম, চিত্রের যে কথাগুলো বললাম সেই কথাগুলো কি বর্ণনা আকারে আমরা লিখতে পারি না? অবশ্যই পারি। তো এটাকে আমরা একটু বর্ণনা করি।
বর্ণনা বলতে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো কথা তোমরা একটু খাতায় লিখে দিবা। এভাবে কিভাবে, যে মনে করে এম ভরের কণাটি ও এ সরল রেখায়, এটা একটা সরল রেখায় এ বিন্দুতে, এই যে বিন্দু, এই বিন্দুতে স্থির অবস্থায় আছে। কি অবস্থায় আছে বলো? স্থির অবস্থায়। এখন কণাটি এ স্থির অবস্থা থেকে ও বিন্দু, এই যে ও বিন্দু অভিমুখে কণাটি, এই যে এখানে এ যে স্থির অবস্থা ছিল, এই স্থির অবস্থা থেকে ও বিন্দুর অভিমুখে এফ ত্বরণে যাত্রা শুরু করে। এখানে বলছে দেখো যে এম ভরের বস্তুটি এত বলে কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। তো বল, এই বলকে আমরা ছোটবেলায় পড়ছি না ভাইয়া? ছোটবেলায় কি পড়ছি? যে বল ভাইয়া এফ ইকুয়াল হচ্ছে এম এ। তো এম তো হচ্ছে ভর, আর এ মানে কি? ত্বরণ। তার মানে আর ত্বরণ মানে কি জানি আমরা? যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সেটা হচ্ছে কি, বেগ বৃদ্ধিও পাইতে পারে, আর হচ্ছে যদি বেগ হ্রাসের হার হয় সেটা মন্দন হয়ে যায়, সেটাও প্রকার কি ঋণাত্মক ত্বরণ। তো বিষয় হচ্ছে কি, এই কেন্দ্রের দিকে যে আসতেছে তার মানে তার একটা ত্বরণ আছে, ঠিক আছে? এই জন্য আমরা এখানে এটা বলতেছি যে এই ত্বরণে কি, এই জন্য আমরা বলতেছি যে এফ ত্বরণে যাত্রা শুরু করে, ঠিক আছে? আরেকটা বিষয় বলে নেই তোমাদেরকে, যে ভাইয়া এখানে এফ কেন দিলেন, এ কেন দিলেন না? আমরা এই যে মেকানিক যে সাবজেক্ট করতেছি, এই সাবজেক্টে যত জায়গায় ত্বরণ কথাটা বলবো তত জায়গায় আমরা ছোট হাতের এর পরিবর্তে আমরা এখন এফ লিখবো, ঠিক আছে? এই ছোট হাতের এফ মানে ত্বরণ এই মেকানিক্সে। এখন দেখো যে ত্বরণের যাত্রা শুরু করে, আর কণাটি টি সময় পর পি বিন্দুতে আসে। কণাটা তো এইটা এ হচ্ছে কি, এই বিন্দুতে ছিল, একটা টাইম পরে, টি টাইম পরে মনে করো যে পি বিন্দুতে এসে ভি বেগ প্রাপ্ত হয়। হ্যাঁ, মানে সেই সময়টা কত সময় পর আসলো সেটা আমরা জানি না, আমরা মনে করতেছি যে টি সময় পর পি বিন্দুতে আসে সে ভি বেগ প্রাপ্ত হয়। এখন আমাদের মেইন প্রশ্ন ছিল এখান থেকে, এটা হচ্ছে মানে টি আমাদেরকে বের করতে হবে। তো এই টিটা কোনটি? যে এখানে যখন বস্তুটা এই যে পিতে তো আসবে, আসার পর এখান থেকে যখন এখানে আসবে, এই জায়গায় আসলে তার সময়টা লাগবে, এটা এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা বর্ণনায় গেল। এখন বর্ণনা থেকে আমরা এখানে যে হচ্ছে দেখো প্রশ্নে যেটা দেওয়া আছে, সেই প্রশ্ন থেকে আমরা হচ্ছে লেখা শুরু করব। প্রশ্নে আমাদেরকে যে ক্লুগুলো দেওয়া আছে, যেমন এই যে এই বলে সে কি করে, কেন্দ্রের দিকে টানে, তার মানে আমরা লিখতে পারি বল ইকুয়াল এটা। এখন দেখো আমি যখন থিওরি 1 করাইছিলাম তখন একটা জিনিস বলছিলাম, বা বেসিক ক্লাসে বলছিলাম, যে কেন্দ্রের দিকে যদি বস্তু আসে, কেন্দ্রের দিকে আসে যদি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ঋণাত্মক মান নিতে হবে। কি মান? ঋণাত্মক মান। আর যদি কেন্দ্রের বহির্মুখে যায় কোনো বস্তু, বা কেন্দ্র থেকে বহির্মুখে যাচ্ছে বা যাত্রা শুরু করছে, সেক্ষেত্রে আমাদেরকে পজিটিভ মান নিয়ে কাজ করতে হয়। এটা কেন নিতে হয় এটা আমি আগের ক্লাসে ব্যাখ্যা করছি, আর ব্যাখ্যা না করি। এখন সেই জন্য আমরা এখানে লিখবো যে প্রশ্ন মতে কি লিখবো বলো? প্রশ্ন মতে আমরা লিখবো যে এফ ইকুয়াল মাইনাস, মাইনাসটা কেন দিলাম? যে এই বস্তুটা এই যে এখান থেকে কেন্দ্রের দিকে আকর্ষণ হচ্ছে, এই জন্য মাইনাস। হ্যাঁ, কি দিব? এই যে এইটা, এটাই তো বল না, এই বলে আকর্ষণ করে, তাহলে এটা লিখবো যে মাইনাস এম মিউ এক্স প্লাস a to the power 4 divided by x cube। ওকে, এটা লিখে নিলাম। তো এটা তোমরা বুঝছো। এখন এই যে f কে আমরা কি লিখতে পারবো ভাইয়া? যে ভাইয়া f মানে কি? বল। বল মানে কি? ভর গুণন ত্বরণ। তাহলে ত্বরণকে f দ্বারা প্রকাশ করতেছি, তাহলে f লিখতে পারবো আমরা mf ইকুয়াল মাইনাস m মিউ x প্লাস a to the power 4 divided by x কিউব। ওকে, এখন দেখো এখান থেকে এই পাশেও এম আছে, এই পাশেও এম আছে, তাহলে এই দুইটাকে আমরা ক্যান্সেল করতে পারি। ক্যান্সেল করলে কি থাকে আমাদের? এখানে এফ থাকে, এফ ইকুয়াল মাইনাস মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স কিউব। ওকে, এখন দেখো এই এফ, এফ মানে কি? ত্বরণ। এই ত্বরণ ইকুয়াল মানে ত্বরণের হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে আমরা হচ্ছে করাইছিলাম বেসিক ক্লাসে, যে ত্বরণকে আমাদের হচ্ছে ডেরিভেটিভ আকারে এইভাবে প্রকাশ করা যায়। অর্থাৎ ত্বরণকে লেখা যায় ডিভি ডিভাইডেড বাই ডিটি। কি লেখা যায় বলতো? ডিভি ডিভাইডেড বাই ডিটি। আর বেগকে লেখা যায় ডিএক্স ডিভাইডেড বাই ডিটি বা ডিডিটি অফ এক্স। এটা হচ্ছে কি এদের গাণিতিক রূপ। তো এটা আমরা বেসিক ক্লাসে শিখাইছিলাম যে এটা কিভাবে আসে। ওকে, তো এখান থেকে আমরা সেই কাজটাই করব, যে এই ত্বরণকে যেহেতু ডিটি অফ ভি লেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো এখানে ডিভি ডিভাইডেড বাই ডিটি। ওকে, এটাই কল কি আমাদের মাইনাস মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স কিউব। ওকে, তো এই পর্যন্ত হচ্ছে আমরা লিখে নিলাম। তো কেউ যদি স্ক্রিনশট নিতে চাও তাহলে স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। ওকে, তো আশা করি এই পর্যন্ত তোমাদের লেখা হয়ে গেছে। এখন দেখো এখানে আমরা আবার কি কাজ করতে পারি। তো এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারো
পারবো, দেখো যে ডি ভি ডিভাইডেড বাই ডি এক্স, এখানে ডি এক্স ডিভাইডেড বাই ডি টি লিখতে পারবো। কারণ কি ডিএক্স ডিএক্স কাটা ডিভি ডিটি এটা একই থাকে। তাহলে এখানে আমরা লিখি যে মাইনাস মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স কিউব। ওকে, বা এখানে আমরা এখন লিখতে পারবো যে এই যে ডিএক্স ডিটি, হ্যাঁ, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, বেগ, মানে কি ভি, বললাম না বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা এই যে ভি বেগ প্রাপ্ত যে হয়েছে, সে এই যে ভি বেগ প্রাপ্ত হয়েছে আর বেগকে ডিএক্স ডিটি দ্বারা প্রকাশ করা হয়, সেহেতু এই জায়গায় আমরা ভি লিখতে পারবো। তাহলে ডিভি ডিভাইডেড বাই ডিএক্স, এখানে কি এটার পরিবর্তে ভি লিখলাম, ইকুয়াল মাইনাস মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স কিউব। ওকে, তাহলে এই পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পারছো। এখন আমরা এখানে কি করব, এখানে দেখো যে এখানে এক্স এর ফাংশন সব, তাহলে এই এক্সটাকে আমরা ওই পাশে পার করে দেই। তো ওই পাশে যদি পার করে দেই তাহলে কি হবে, তাহলে এখানে লেখা যাবে যে ভি ডিভি ইকুয়াল মাইনাস মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স কিউব, এখানে আমরা লিখতে পারবো হচ্ছে কি ডিএক্স। ওকে, তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা আগের যে ক্লাস করছি সেই ক্লাসে দেখছি যে এইরকম পর্যায়ে যখন আসে, মানে ফাংশন গুলা ভির ফাংশনটা দেখো ভির সাথে আছে, এক্স এর ফাংশন এক্স এর সাথে আছে, হ্যাঁ, তো এই সময়ে আসে আমরা সহজেই কি করতে পারবো, আমরা হচ্ছে এই ডিটাকে উঠাই দিতে পারবো কিসের মাধ্যমে, সমাকলনের মাধ্যমে। যদি সমাকলন করি তাহলে অন্তরীকরণ আর সমাকলন পরস্পর কি বিপরীত হয়, কেটে যায়, তখন ভি থাকবে। এই ভি থেকেই কিন্তু আমরা হচ্ছে কি আবার টি নির্ণয় করতে পারবো। তো এই কারণে আমরা এখন কি করব, এটাকে ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করার আগে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা এখানে ইন্টিগ্রেশন যে করব, ইন্টিগ্রেশনের তো লিমিট প্রয়োগ করতে হবে। সেই লিমিটগুলো কি হবে, লিমিটগুলো এরকম হবে, আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন অনুযায়ী দেখো যে আমি আগে লিখে নেই এখানে যে কি হবে, হ্যাঁ, এবং কেন হবে সেটা আমি চিত্র থেকে তোমাদেরকে আবার বুঝাই দেবো। যখন x ইকুয়াল a, হ্যাঁ, যখন x ইকুয়াল a, তখন হচ্ছে আমাদের কি ছিল, এখানে দেখো যে লিমিট কার কার নিব, এখানে v আছে আর এখানে x আছে, তার মানে x এবং v এই দুইটাকে আমরা লিমিট বসাইতে পারবো। তাহলে যখন x ইকুয়াল a, তখন তখন হচ্ছে v ইকুয়াল হচ্ছে 0। কেন 0 এটা আমি চিত্র দিয়ে তোমাদেরকে একটু বুঝাই দেব। আর যখন আবার হচ্ছে কি তোমার x ইকুয়াল x ইকুয়াল x, তখন v ইকুয়াল হচ্ছে তোমার কি v। এই কথাটা কেন হইলো আমি তোমাদেরকে একটু দেখাই দেই, হ্যাঁ, আচ্ছা এখানে তোমাদেরকে একটু আঁকায় দেখাই দিই। বস্তুটা এখানে ছিল, এখানে আসবে, আর এই জায়গাটা হচ্ছে p, এই জায়গাটার দূরত্ব হচ্ছে x, আর এই পুরো জায়গাটার দূরত্ব হচ্ছে কি a। এখন দেখো বস্তু এখানে আছে, তো যখন এই জায়গায় আসে তার মানে কি বলতো, এই জায়গায় যখন আসে তখন হচ্ছে এই যে ও, এখানে হচ্ছে কি কেন্দ্র, এই কেন্দ্র থেকে এখানে কি আছে, বস্তু আছে, বস্তু। তাহলে এই কেন্দ্র থেকে বস্তুর যে দূরত্ব, এই দূরত্বটা কি এ না, তাহলে আমরা এই জন্য লিখছি যে x ইকুয়াল a। আর তখন বেগ কত ছিল ভাইয়া, যখন এই জায়গাতে বস্তু ছিল তখন সেই স্থির ছিল না গতিশীল ছিল, অবশ্যই সেই স্থির ছিল। তো যদি স্থির থাকে তাহলে তার কি বেগ ছিল, ভাইয়া না, তাহলে বেগ কি 0। আশা করি বুঝতে পারছো। এখন এই বস্তুটা যখন এখান থেকে এই জায়গায় আসছে, তখন x এর মান কত হয়েছে বলতো, বলছিলাম যে কেন্দ্র থেকে বস্তু যেখানে আছে সেই জায়গার দূরত্ব আমরা গণনা করি। তো এই জায়গাটাকে আমরা ধরছিলাম x, তার মানে এখন কি হবে, x ইকুয়াল কি যখন x, আর তখন এই বস্তুটা যখন এখানে p তে আসলো, p বিন্দুতে আসলো, তখন সে কোন বেগে প্রাপ্ত ছিল, আমরা বর্ণনাতে লিখছিলাম v। তার মানে x যখন x, অর্থাৎ x এর ভ্যালু যখন x পরিমাণ, তখন এই বেগের পরিমাণটা হচ্ছে কি v। হ্যাঁ, v ইকুয়াল কি সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয়েছে সে v তে আছে। তো সেইটাই আমরা লিখলাম। আশা করি এই কথাটা তোমরা বুঝতে পারছো, এটা না বোঝার মতো কোনো কিছুই হয় নাই। হ্যাঁ, তো আশা করি এটা খুব সহজভাবে বুঝছো। এখন আমরা এখানে কি করতে পারবো, সহজেই এখন আমরা লিমিটটা প্রয়োগ করতে পারবো। তো দেখো আমরা সেই জন্য আমরা এখানে এখন লিখবো যে, হ্যাঁ, বা ইন্টিগ্রেশন দেই, এখানে ভি আছে, তো ভি লিখি, ভি ডিভি ইকুয়াল, এখানে আছে কি মাইনাস মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কি এক্স কিউব, এখানে হচ্ছে কি ডিএক্স। এখন লিমিট বসাবো, তো এখানে ভি আছে, ভির লিমিট গুলো এই পাশে বসাইতে হবে, এখানে আছে কি আছে এক্স আছে, তাহলে এক্স এর লিমিট গুলো এখানে বসাইতে হবে। তো ভির লিমিট কি শুরুতে সে 0 ছিল, তার মানে লয়ার লিমিট কি 0।
এরপর হচ্ছে আপার লিমিট কি ভি, ভি বেগ প্রাপ্ত হয়েছে, সর্বোচ্চ ভ্যালু এখানে বসাইতে হবে। আপার লিমিট হচ্ছে কি ভি। এক্স কত ছিল, এক্স শুরুতে ছিল এ, সর্বোচ্চ ভ্যালু কি এক্স। লিমিট বসানো শিখছো, শিখছো। তাহলে এটা আমরা লিখবো এখান থেকে, হ্যাঁ। তো এটা লেখার পর আমরা কি করব বলতো, এখান থেকে আমরা করতে পারবো যে এটাকে যদি আমরা হচ্ছে সমাকলন করি, তাহলে সমাকলনের সূত্র অনুযায়ী কি, যে এই পাওয়ারের সাথে এক যোগ হবে, আর যে মোট যে পাওয়ার সেটা দ্বারা কি হয়, ভাগ হয়। এটা কি সমাকলনের সূত্র, তোমরা জানো। তো এই জন্য আমরা এটাকে এভাবে লিখবো যে তোমার ভি স্কয়ার ডিভাইডেড বাই কি 2। সমাকলনের সূত্র আবারও বলছি, যে পাওয়ার যেটা থাকে এখানে কোনো কিছু নাই মানে কি 1 আছে, তাহলে 1 এর সাথে এক যোগ হয়, কত হলো 2 হইলো, এই জন্য ভি স্কয়ার দেওয়া হয়েছে। এই 2 যেটা আসলো এই টোটাল পাওয়ারটা আবার ভাগ হয়ে যায়, এটা হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেশনের ল একটা, সেটা তোমরা জানো, ছোটবেলা থেকে পড়ে আসতেছো। তো এটা আমরা লিখলাম, লেখার পর এখন আমরা হচ্ছে কি করব, লিমিটটা প্রয়োগ করবো। এখানে লিমিট কি ছিল ভাইয়া, এখানে ভি ছিল, আর নিচে কি ছিল ভাইয়া, 0 ছিল, সেটাই লিখছি, অন্য কোনো কাজ করিনি। এখানে করছি বলো, কোনোই কাজ করি নাই। এখন তাহলে কি হবে, ইকুয়াল দিতে হবে। ওকে, তো ইকুয়াল দেওয়ার পর আমরা যে কাজটা করব এখানে, হ্যাঁ এখানে দেখাও, একটা কাজ করব আমরা। এই জায়গায় এক্স আছে, এই জায়গায়ও কি এক্স আছে, তো দুইটা যোগ আকারে আছে, দুইটাকে আলাদা ভাবে আমরা লিমিট প্রয়োগ করতে পারি। তো সেই কারণে আমরা এখানে লিখবো যে ধ্রুবক যেটা আছে মাইনাস মিটাকে বাইরে লিখলাম। লেখার পর আমরা দেখো একই ভাবে এখানে যে সূত্র অ্যাপ্লাই করছি সেই সূত্রটাই কি এখানেও অ্যাপ্লাই করবো। তাহলে এক্স এর মাথায় কি কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 এর সাথে এক যোগ হবে, তার মানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এই পাওয়ারটা দ্বারা ভাগ হবে, তাহলে 2। এটাকে শেষ, এবার এটাকে ধরো। তো এটাকে ধরার জন্য কি হবে দেখো মানটা, এটা হবে তোমার, দেখো আমি এখানে একটু লিখে দেই যে এ টু দি পাওয়ার 4 গুণন 1 ডিভাইডেড বাই এক্স কিউব, বা এ টু দি পাওয়ার 4 গুণন তোমার এক্স ইনভার্স 3। এটা লেখা যায়, সূচকের নিয়ম অনুযায়ী লেখা যায়। তো যদি এটা লেখা যায় ভাইয়া, তাহলে তোমার এই যে এক্স এর কি হবে, তোমার ইন্টিগ্রেশন হচ্ছে, তার মানে পাওয়ারের সাথে এক যোগ হবে, আবার পাওয়ারের সাথে এক যোগ হয়ে কি হবে, এই পাওয়ারটা দ্বারাই ভাগ হবে। তো 3 আর 1 যোগ করে যদি -3 আছে, সাথে কি 1, তার মানে কি হচ্ছে -2 রেজাল্ট, তাহলে -2। তার মানে এটা হয়, অর্থাৎ তোমার এ টু দি পাওয়ার 4 গুণন এক্স ইনভার্স 2 ডিভাইডেড বাই কি -2। তাহলে এটাকে আবার কিভাবে লেখা যায়, তোমার তোমার এটাকে আবার লেখা যাবে এভাবে যে এ টু দি পাওয়ার 4, এই মাইনাসটাকে সামনে নাও, হ্যাঁ। আর এখানে তাহলে এই যে ইনভার্স আছে না, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে 1 ডিভাইডেড বাই 2x স্কয়ার। দেখো এখানে যে মাইনাস সেটা সামনে, এ টু দি পাওয়ার 4 এখানে গুণন, আর এই যে x ইনভার্স 2, তার মানে x ইনভার্স 2 যে কথা, 1 ডিভাইডেড বাই x স্কয়ার কি একই কথা না। দেখো x ইনভার্স 2 যে কথা, 1 ডিভাইডেড বাই x স্কয়ার কি একই কথা, তাহলে সেটাই আমরা করছি, এটাকে শুধু নিচে নামাই দিছি। তার মানে ফাইনাল ভ্যালু আমরা কি পাইলাম বলো, এই জায়গাটা পাইলাম ফাইনাল ভ্যালু, হ্যাঁ। তো ফাইনাল ভ্যালু যদি আমরা এই জায়গাটা পাই, তাহলে সেইটা আমরা এখানে লিখতে পারবো। তাহলে আমরা সেটা এখানে লিখি যে এ টু দি পাওয়ার 4, আর এখানে লিখবো আমরা এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই, আমরা লিখবো কি যে 2x স্কয়ার। ওকে, এখন আমরা এখানে যে লিমিটগুলো ছিল সেই লিমিটগুলো এখানে আমরা বসাই দেবো। তো সেই লিমিটগুলো কি এখানে বলতো, লিমিট এখানে ছিল হচ্ছে সর্বোচ্চ ছিল x, তাহলে x লেখো, আর এখানে হচ্ছে লোয়ার লিমিট ছিল a, তাহলে a লেখো। ওকে, তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন দেখো যে আমরা যে কাজটা করব এখন, সেটা হচ্ছে বা এখানে লিমিট বসাই দাও। তো এখানে যদি লিমিট বসাও তুমি, তাহলে ভির জায়গায় কি হবে, ভি বসবে, এটা হচ্ছে ভি, এটা 0। আর ভির জায়গায় ভি বসলে তাহলে ভি স্কয়ার ডিভাইডেড বাই কি থাকে 2 0 থাকে, এটাই থাকবে, হ্যাঁ। আর এরপর হচ্ছে যদি 0 বসাও, এই যে এখানে দেখাই যায় তোমাদেরকে যে 0 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2, আলটিমেটলি কি এটার মান 0, তাহলে এটা আর লেখার দরকার নাই লিমিটের সূত্র অনুযায়ী, হ্যাঁ। ওকে,
তাহলে ইকুয়াল কি হচ্ছে আমাদের, এখানে আমরা লিমিট প্রয়োগ করব। তো লিমিট যদি প্রয়োগ করি মিউ, এখানে হবে আমাদের লিমিট প্রয়োগ করলে তাহলে আপার লিমিটটা আগে প্রয়োগ করবো, এরপর হচ্ছে লোয়ার লিমিট প্রয়োগ করবো। তো আপার লিমিট যদি প্রয়োগ করি তাহলে এক্স এর জায়গায় একবার কি বসবে, এক্স বসবে, তাহলে এক্স স্কোয়ার ডিভাইড বাই 2। এরপর হচ্ছে কি আমাদের এই জায়গাতেও কি বসবে, আপার লিমিট বসবে, তাহলে যেখানে এক্স আছে সেখানে এক্স বসবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2, এখানে এক্স আছে, তাহলে এক্স এর জায়গায় কি বসবে, এক্স বসবে, তাহলে এক্স স্কোয়ার। ওকে, এরপর হচ্ছে কি সূত্রের একটা মাইনাস হয়, সূত্রের মাইনাস। এরপর হচ্ছে লয়ার লিমিট প্রয়োগ করবে আবার, তাহলে এই এক্স এর জায়গায় কি বসবে আবার ভাইয়া, এ বসবে, তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই কি 2, এই যে এখানকার মাইনাস, এরপর হচ্ছে এখানে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2, আর এখানে দেখো যে এক্স এর জায়গায় কি বসবে, আবার এ বসবে, তাহলে এ স্কোয়ার। ওকে, তো এখানে আমাদের আবার লিখি যে ভি স্কোয়ার ডিভাইড বাই 2 ইকুয়াল মাইনাস মিউ, এখানে লিখি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস এ টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2 এক্স স্কোয়ার, এখানে মাইনাস। হ্যাঁ, এই জায়গা দেখো কাটাকাটি করে তোমার হচ্ছে এই জিরো হয়ে যায়। হ্যাঁ, তো আমি এটা একবারই জিরো লিখে দেবো, কিভাবে যায় সেটা আমি একটু তোমাদেরকে দেখাই শুধু। এখানে দেখো যে এই যে এখানে এ স্কোয়ার আছে আর উপরে এ টু দি পাওয়ার 4 আছে, মানে এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার, আর এখানে কি আছে কি 2। হ্যাঁ, তো এটা এই যে এ স্কোয়ার, এখানে এ টু দি পাওয়ার 4 আছে, তার মানে উপরে যদি এ স্কোয়ার হয় ডিভাইডেড বাই 2 হবে এখানে। তো এই জায়গাটার মান কি, এই জায়গাটার মান হচ্ছে এটা এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর এখানে কি আছে একটা এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর সাথে কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাস, হ্যাঁ এ স্কোয়ার ডিভাইড বাই 2 হইলে এটা এটা কাটে যায়, শূন্য হয় না, তাহলে শূন্য, তার মানে এই জায়গাটার আর দরকার নেই। ওকে, হ্যাঁ আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো আমরা এখান থেকে একটা কাজ করব, সেটা হচ্ছে কি কাজ, যে আমাদেরকে তো ভি লাগবে তাই না, আমরা ভির মান বের করবো, সেখান থেকে কি আমরা টি তে কনভার্ট হইতে পারবো। তো এখানে দেখো যে ভি স্কোয়ার আছে, ভি স্কোয়ার ডিভাইড বাই 2 রাখে দিলাম ইকুয়াল, এখানেও 2 আছে এখানেও 2 আছে, তো এই 2 গুলাকে যদি আমরা বের করে নিয়ে আসি তাহলে মাইনাস মিউ, এখানে মনে করো যে হাফ, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ার, এটা লেখা যেতে পারে। এখন এখানে দেখো আমাদের 2 আর এখানে কি আছে, হাফ আছে, তো এই 2টাকে যদি এই পাশে পার করে দেই তাহলে 2 2 কাটে যাবে, তার মানে এই পাশে থাকবে কি ভি স্কোয়ার। এখন এখানে এই স্কোয়ারকে যদি এই পাশে পার করে দিই তাহলে রুট হবে না, তো রুটের মধ্যে যদি মাইনাস আসে তাহলে জটিল আকারে আসবে, তো জটিল জায়গায় আমরা না গিয়ে এটাকে একটু পজিটিভ করে নিই। তো পজিটিভ কিভাবে হবে ভাইয়া, পজিটিভ হবে এইভাবে, এই মাইনাস দ্বারা এটাকে যদি পুরো রাশিটাকে গুণ করে দেই তাহলে কি হয় বলতো, এখানে হয় তোমার হচ্ছে মিউ থাকবে, আর এখানে এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর মাইনাস কি এক্স স্কোয়ার, এইটা আসবে। হ্যাঁ, তাহলে এই জন্য আমরা কি করলাম, এটাকে সামনে নিলাম আর এটাকে কি পিছনে নিলাম, তাতে করে আমাদের এই রেজাল্ট আর এই রেজাল্ট কি সেম হয়। ওকে, তো আশা করি বুঝতে পারছো এই জায়গাটা। এরপরে আমরা কি করব, এখানে লসাগু করব, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল, আমরা যদি এখানে লসাগু করি তাহলে কি হবে, এখানে মিউটা যা আছে থাক, হ্যাঁ এখানে লসাগু হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এখানে থাকতেছে এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 থাকতেছে, কারণ কি এখানে 1 আছে, 1 কে এটা দ্বারা যদি আমরা এটার সাথে ভাগ করি এটাই হয়, এটার সাথে এটাকে গুণ করলে কি এক্স টু দি পাওয়ার 4, এগুলো তোমরা ছোট ক্যালকুলেশন পারো এবং বোঝো। হ্যাঁ, তো এই পর্যন্ত আসলো, আসার পর আমরা যদি এই পাশে রুট এই স্কোয়ার আছে এই পাশে যদি পার করে দেই তাহলে বর্গমূল হবে, তাহলে বর্গমূল আসলে অবশ্যই সামনে একটা কি প্লাস এবং মাইনাস চিহ্ন আসে, তো এই প্লাস মাইনাস চিহ্ন আসার পর আমরা এটাকে কি করব, এটা করে নেব, নেওয়ার পর আচ্ছা এই মিউটাকে রাখি, আচ্ছা এখানে দেখো
রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই, এখানে যদি রুট প্রয়োগ করি তাহলে এক্স স্কোয়ার আর রুট কাট এক্স স্কোয়ার এবং রুট কাটে যায়, এখানে শুধু কি থাকবে, এক্স থাকবে, আমরা সেটা লিখতে পারি। ওকে, এখন এখান থেকে দেখো যে প্লাস মাইনাস আসলো, এর পরের লাইনে আমরা এইটাই লিখবো কিন্তু ঋণাত্মক মান নেব, কারণ কি বস্তুটা আমাদের কেন্দ্রের দিকে আকর্ষিত, আর কেন্দ্রের দিকে আকর্ষিত হইলে অবশ্যই প্লাস মাইনাস থাকলে সেটাকে আমাদেরকে ঋণাত্মক নিতে হবে, আর কেন্দ্র থেকে বহির্মুখে হইলে বা কেন্দ্রের বিমুখ হইলে সেক্ষেত্রে প্লাস মান নিয়ে কাজ করতে হয়। তার মানে মাইনাস মিউ, এখানে রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে কি এক্স। হ্যাঁ, এটা আসলো। আসার পর এখন দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে দেখো এই যে ভি, এই ভি কে বেগকে কি লেখা যায়, ডিএক্স ডিটি। আমি প্রথমেই দেখাইছিলাম যে বেগকে লেখা যায় কি ডিএক্স ডিটি। ওকে, তাহলে এটা আমরা লিখলাম, এখানে লেখার পর আমাদের এই পাশে যা ছিল সেটাই রাখি, যে মাইনাস মিউ, এখানে হচ্ছে কি রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কি এক্স। ওকে, এখন হচ্ছে আমরা এক্স গুলাকে এক্স এর সাথে রাখবো, এক্স এর ফাংশন, আর টি কে ধ্রুবকের সাথে দিয়ে দেবো। তো এখানে যদি আমরা সেই কাজটা করি তাহলে কি হবে, আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এক্স আসবে কি সামনে, হ্যাঁ এক্স সামনে আসবে, মাইনাস এক্স ডিভাইডেড বাই এই জায়গাটা নিচে আসবে, রুট ওভার কি এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এখানে কি থাকবে তাহলে, এক্স থাকবে ইকুয়াল মিউ ডি টি। হ্যাঁ, এটা থাকবে। দেখো এই যে মাইনাস আছে না, এই মাইনাস এক্স সহ আমরা এই পাশে নিয়ে আসছি আর কি, এই জায়গাটাকে মিউটাকে এখানে রাখে দিচ্ছি, আর ডিটি যেটা আছে ভাগ ছিল ওই পাশে গিয়ে কি হবে, গুণ হবে। তো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এখন এখানে আমরা যদি হচ্ছে লিমিট প্রয়োগ করি তাহলে এখান থেকে কিন্তু আমরা টি পাবো, কারণ কি এখানে তোমার যদি ইন্টিগ্রেশন হয় এই ডিটি কে যদি তোমার হচ্ছে ইন্টিগ্রেশন করা হয় তাহলে টি পাওয়া যায়, তো সেই টি থেকে আমাদের কি পুরা মানটা কিন্তু চলে আসবে। তো এখানে আবার লিমিটের জন্য আমার কার কার মান লাগবে, একটা হচ্ছে এক্স এর মান লাগবে আর একটা হচ্ছে কি টির লিমিট বসাবো, তাহলে কির মান লাগবে। তো আমাদের যে হচ্ছে প্রশ্ন ছিল, হ্যাঁ সেই প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারবো যে যখন হচ্ছে তোমার এক্স ইকুয়াল এ, তখন হচ্ছে টি ইকুয়াল কত, 0। কারণ কি মানে বস্তুটা যখন এই যে চিত্র দেখো এরকম ছিল, যে বস্তু এখানে ছিল, এটা হচ্ছে কেন্দ্র হচ্ছে ও, হ্যাঁ আর এটা এখানে হচ্ছে বস্তুটা ছিল, বস্তু যখন এখানে ছিল তখন এখান থেকে ও থেকে এই জায়গার দূরত্ব ছিল কি এ, তার মানে এখানে যখন বস্তু ছিল তখন তো সে যাত্রা শুরু করেনি, এখানে স্থির অবস্থায় ছিল, তার মানে এখানকার টাইমটা কত, 0, এই জন্য কি 0 লেখা হয়েছে। আর যখন এক্স ইকুয়াল হচ্ছে 0 তখন হচ্ছে কি টি ইকুয়াল টি। হ্যাঁ, তখন কি টি ইকুয়াল টি, কেন তোমার এই বস্তুটা যখন এখান থেকে কেন্দ্রতে আসলো, একবার এই জায়গাতে আসলো, তখন এই বস্তু আর কেন্দ্রের মধ্যে কোনো কি তফাৎ আছে, মানে এইটা যদি কেন্দ্র হয় আর এটাই যদি বস্তু হয় তাহলে বস্তু আর কেন্দ্রের মধ্যে তো কোনো দূরত্ব নাই, হ্যাঁ কোনো কি স্পেস নাই, তার মানে কি বস্তুর দূরত্ব যখন 0 তখন টি ইকুয়াল কি টি, মানে সর্বোচ্চ সময় পার করে সেইখানে আসছে, সেই টির ভ্যালুটাই আমরা কি বের করব। তো এই কারণে আমরা এখানে লিখলাম এটা, যে এটা লিখলাম। এখন এখান থেকে আমরা হচ্ছে কি করব, লিমিট প্রয়োগ করব। বা এটাকে এই পাশে একটু নিয়ে আসি, ডিটি ইকুয়াল মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। ওকে, এখন এখানে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন যদি করি সেক্ষেত্রে হবে ইন্টিগ্রেশন মিউ, বা মিউটাকে বাইরেও রাখা যায়, ইন্টিগ্রেশন হচ্ছে কি ডিটি। আচ্ছা, টির লিমিট কি 0 থেকে টি পর্যন্ত। ওকে, ইকুয়াল লিমিট এখানে হচ্ছে 0 থেকে কি পর্যন্ত, না এ থেকে হচ্ছে 0 পর্যন্ত। ওকে, এরপর হচ্ছে মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স 4।
এই পর্যন্ত আসলো। তো আসার পর ডিএক্স এটা থাকবে এখানে। তাহলে এখানে মিউ আর এই যে ডিটি কে এখানে কিছু নাই, মানে কি আছে, 1 আছে। তাহলে 1 কে টির সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে টি হয়, হ্যাঁ, টি আপার লিমিট টি এখানে 0 ইকুয়াল এ এখানে আছে কি 0। তো এখানে আমরা একটা কাজ করে নেব। সেই কাজটা হচ্ছে এখানে যে মাইনাসটা আছে মাইনাসটাকে একটু পজিটিভ করে নেই। হ্যাঁ, তো পজিটিভ যদি করে নেই, তোমরা রুলসটা জানো পজিটিভের, যে ভাই লিমিট যদি আপনি পরিবর্তন করেন, অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট আর লোয়ার লিমিট যদি আপার লিমিটে নিয়ে যান, হ্যাঁ, তাহলে এখানে যদি 0 আর এখানে যদি এ দেন, তাহলে এই মাইনাস চিহ্নটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে। অর্থাৎ সামনে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে কি কাটা চলে যায়। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে থাকতেছে x ডিভাইডেড বাই রুট ওভার a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 এখানে কি dx, বা মিউ এখানে তাহলে টি যদি প্রয়োগ করি তাহলে এই টির জায়গায় কি বসবে, টি বসবে মাইনাস হবে, আর টির জায়গায় একবার 0 বসবে। তাহলে টি থেকে যদি 0 বাদ দিয়ে টি থাকে, তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি থাকবে, মিউ টি থাকবে। ওকে, ইকুয়াল এখানে দেখো আমরা একটা সূত্র জানি। কি সূত্র, যদি এই আকারে আসে, এই আকারে বলতে কি আমাদের হচ্ছে যদি এরকম থাকে আর কি, যে dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সূত্র লিখতে পারতাম কি, যে সাইন ইনভার্স x ডিভাইডেড বাই a, x ডিভাইডেড বাই কি a। তো এই ফরম্যাটটা আমরা কি ইন্টিগ্রেশন সূত্র থেকে আমরা কি জানি, এটা যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার যদি থাকে সেক্ষেত্রে লেখা যায় সাইন ইনভার্স x ডিভাইডেড বাই a। কিন্তু এখানে তো dx আছে, সাথে আরো একটা এক্সট্রা কি আছে, x আছে। তো এইটা আবার এখানে নিচে যে ফরম্যাটের দিকে লক্ষ্য করো, যে এখানে টু দি পাওয়ার 4 আছে, এখানে x a স্কয়ার ছিল, x স্কয়ার ছিল। তো এইটাকে যদি আমরা এই ফরম্যাটে নিয়ে যেতে পারি তাহলে কি, তাহলেই কিন্তু আমরা কি করতে পারবো, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো এই জন্য আমরা এখানে কাজ করব কি, যে 0 এখানে a, এটাকে যদি আমরা করি তাহলে d x স্কয়ার লিখতে পারবো ডিভাইডেড বাই, কিভাবে লিখতে পারবো আমি একটু দেখাই তোমাদেরকে, যে a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4, সামনে একটা আসবে হাফ। হ্যাঁ, তো এটা কিভাবে হয় আমি একটু দেখাই। দেখো যে তোমাদের এই যে এই কথাটার অর্থ, যে এই এক্স স্কোয়ারের ডি এর ডেরিভেটিভ আর কি, এটার অর্থ হচ্ছে এরকম যে 2x dx। হ্যাঁ, অর্থাৎ এই যে ডি এক্স স্কোয়ার যে কথা, 2x dx ও কি একই কথা। তো একই কথা যদি হয় তাহলে এই লাইনটার দিকে একটু খেয়াল করো, এই লাইনে কি ছিল, x ছিল, আর এখানে কি আসছে, এই dx তো মনে করো যে আছে। হ্যাঁ, আর এখানে কি আছে, 2x আসছে, আর এখানে কি আসছে, x আসছে। তো এই লাইন আর এই লাইন তো মিলতেছে না। তো এই 2টাকে ভ্যানিশ করার জন্য কি করতে হবে, এই 2 কে দিয়ে ভাগ দিতে হবে। এর জন্য সামনে আমরা কি নিছি, হাফ নিছি। এই হাফের কারণে এই 2 আর এই 2 কাটে যায়, কি থাকে, x থেকে dx। অর্থাৎ আমরা যদি এটা করি যে 1 ডিভাইডেড বাই 2 dx স্কয়ার যদি লিখতে পারি, তাহলে কি হয়, আমাদের এই লাইন আর এই লাইন কি থাকে, মিল থাকে। যদি মিল থাকে তাহলে এখন আমরা যে কাজটা করতে পারবো, এই সূত্রটা এখন আমরা কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করা যায় দেখো, সূত্র কিভাবে অ্যাপ্লাই করা যায় দেখো। এখন দেখো বিষয়টা, যে এটা তো আমরা হচ্ছে একটু ভাঙ্গায় যদি নেই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এটা করতে পারি আমরা। এখন দেখো আমরা কিন্তু সহজেই ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। যদি সূত্রটা অ্যাপ্লাই করতে পারি তাহলে কিভাবে করতে পারবো, আচ্ছা আমাদের এখানে হাফটা থাক। এখন দেখো কি কাজটা হচ্ছে, যে ডি এর পরে এখানে এক্স ছিল, এই এক্স থাকার কারণে এখানে এর উপর স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার। এখন এই ডি এর পরে এই এক্স এর জায়গায় কি আছে বলো, এক্স স্কোয়ার আছে। তার মানে এখানে যেটা থাকে
সেটাই যে নিচে থাকে, এটার উপর একটা স্কোয়ার থাকে, তাই না? তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার, তার মানে এটাই এখন এক্স কল্পনা করো, এটাকে এক্স কল্পনা করো, এটার উপর একটা স্কোয়ার আছে। তাহলে একইভাবে এটাও, হ্যাঁ, এখানে এ ছিল, এর উপর স্কোয়ার ছিল, তো এখানে স্কোয়ার নেওয়ার আমরা বানানোর ফলে এটার ভিতরে একটা স্কোয়ার, উপরে কি আরেকটা স্কোয়ার, সূত্র অনুযায়ী, ঠিক আছে? এই ফরম্যাট অনুযায়ী আমরা বানাই ফেলছি এটা। তো এই জন্য দেখো, আবারও দেখো, বুঝতে পারছো কিনা, এখানে কিনা যখন এক্স ছিল তখন এখানে কি এই যে এক্স এর উপর স্কোয়ার ছিল, হ্যাঁ, শুধু এক্স, মানে এখানে যা থাকে সেটা এখানে ছিল, আর এখানে যা আছে এক্স স্কোয়ার সেটা এখানে আছে। তার মানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সূত্রটা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের কি হবে, এখানে বলো যে সাইন ইনভার্স 1, আর উপরে কি ছিল এক্স, এক্স মানে কি এখানে, এক্স মানে কিন্তু এক্স স্কোয়ার, হ্যাঁ, তাহলে আমরা লিখবো যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কি, এ মানে কি এখানে এ স্কোয়ার, এ স্কোয়ার। লিমিট বসাও, আপার লিমিট কি আমাদের এ, আর লোয়ার লিমিট কি 0, ইকুয়াল হাফ। এখানে দেখো যে সাইন ইনভার্স 1, তাহলে এক্স এর জায়গায় আপার লিমিট বসবে এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, সূত্রের মাইনাস সাইন ইনভার্স 1, এই এক্স এর জায়গায় কি বসবে 0 বসবে, তাহলে 0 উপর স্কোয়ার ডিভাইডেড বাই কি এ স্কোয়ার। লিমিট প্রয়োগ করলাম, হাফ, এখানে সাইন ইনভার্স 1, এই এ স্কোয়ার কাটে গেলে কি থাকে 1 থেকে মাইনাস সাইন ইনভার্স 0 এর উপর যদি যতগুলা বর্গই দেয়, যত পাওয়ার দেয় 0ই হয়, 0 কে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেও কি হয়, গোল্লাই হয়। তাহলে এটা আমরা লিখতে পারি, হ্যাঁ। ওকে, এখন দেখো আমাদের কিন্তু উত্তর চলে আসছে হাফ। এই সাইন ইনভার্সটাকে যদি কাটতে চাই আমরা, তাহলে কি করতে হবে ভাইয়া, এটা সাইন নিয়ে আসতে হবে। তাহলে সাইন, এখানে দেখো যে 1 মানে সাইন কত ডিগ্রি, মানে 1 90 ডিগ্রি, তাহলে আমরা এটাকে লিখতে পারবো যে পাই ডিভাইডেড বাই কি 2, মাইনাস আমাদের হচ্ছে সাইন কত ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে সাইন ইনভার্স 1 সাইন কত 0। ওকে, তাহলে এখানে এখন আমরা যদি লিখি যে হাফ, এটা এটা কাটে যাবে, কাটে গেলে থাকবে এখানে হচ্ছে কি পাই ডিভাইডেড বাই 2, আর এটা কাটে করে যায় 0 হয়ে, মানে 0ই, এটা থেকে বাদ দিলে ওইটাই থাকে, তার মানে এটাই আলটিমেট রেজাল্ট আসতেছে আমাদের, যে পাই ডিভাইডেড বাই কি 4। আর এখানে আমাদের আল্লাহর বান্দা কি আছে, মিউ টি আছে। তো এই মিউ টির এখানকার এই মিউকে যদি এই পাশে পার করে দেই তাহলে কি হবে আমাদের, আচ্ছা এখানে তো একটা মিসিং করে আসছে আমরা এখান থেকে, এখানে দেখো এখান থেকে একটা মিস হয়েছে, রুট ওভার মিউ হবে এখানে, হ্যাঁ, যত জায়গায় আছে দেখো রুট ওভার মিউ, রুট ওভার মিউ মানে কি, এখানে আমাদের যে এখানে যে এই যে ভি স্কোয়ার ছিল, এটাকে যখন আমরা এই পাশে পার করে দিয়েছি, বর্গ করছি, মানে বর্গমূল হয়েছে, তখন এখানে তো এই মিউ এর উপরেও রুট হবে, এটার উপরেও রুট হবে, এটার উপরেও রুট হবে, তো সেগুলা কিন্তু আমাদের বাদ পড়ে গেছিল, হ্যাঁ। তো একটা তোমরা একটু কারেকশন করে নিতে হবে। তো সব জায়গায় আমরা এটা কি করে দেবো, বর্গ করে দেবো। ওকে, এরপর এখানে বর্গ, এখানে বর্গ, এখানে বর্গ, এখানে বর্গ, এখানে বর্গ, এখানে বর্গ, এরপর হচ্ছে এখানে বর্গ, এখানে বর্গ, এখানে বর্গ, এখানে বর্গ। ওকে, তাহলে সরি, টির উপর আবার পর্যন্ত চলে যাচ্ছে, শুধু এটা টির উপর বর্গ না, হ্যাঁ, শুধু মিউ এর উপর বর্গ। তো এটাকে যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে টি ইকুয়াল হচ্ছে আমাদের পাই ডিভাইডেড বাই 4 রুট মিউ। এটাই কিন্তু আমাদের প্রশ্ন ছিল, যে টির মানটা এটা বের করতে হবে, মানে এই বস্তুটা যে আসলো, যে এখানকার যে অবস্থান ছিল তার, এখান থেকে যে সে কি আসলো, কেন্দ্রতে আসলো,
এই কেন্দ্রতে আসার যে সময়, সেই সময়টা কিন্তু আমরা বের করলাম যে পাই ডিভাইড বাই 4 রুট মিউ। এখন এটাই আমাদের কি প্রশ্নে বলা ছিল। হ্যাঁ, তো প্রশ্নটা একটু তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবা। পাই ডিভাইডেড বাই 4 রুট মিউ, এটা আমাদের অ্যান্সার বের করতে বলছিল, আমরা এটার অ্যান্সার বের করলাম। তো আশা করি তোমরা এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারছো। আমরা আসলে গতানুগতিক ধারার বাইরে একটু বেসিক সহকারে শিখাইতে যাচ্ছি, যে কারণে একটু সময়টা বেশি লাগতেছে আমাদের। কিন্তু এই যে যেভাবে আমরা করছি, এভাবে তোমরা যদি একবার করো বুঝে বুঝে, তাহলে এই ম্যাথটা আমার বিশ্বাস যে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত রিভিশন করার প্রয়োজন নাই, এটা একবারে তোমাদের মাথায় গেঁথে যাবে। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমাদের পেইড ব্যাচ চলমান, তোমরা এখনো যারা পেইড ব্যাচে যুক্ত হও নাই, তোমরা যে কোনো সময় আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো। ওকে, তো আমাদের পেইড ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের যে ওয়েবসাইট জ্যাথমেটিক্যাল স্কুল, ওয়েবসাইটে যাইতে পারো, আর হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিতে পারো 08242299077 এই নাম্বারে। তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দাও, সেক্ষেত্রে আমরা রেসপন্স করবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।